স্নেহের শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর ফিজিক্সের 13তম অধ্যায়। 13তম অধ্যায়টির নাম হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স। তাহলে নামটি থেকেই বোঝা যাচ্ছে আধুনিক জীবনযাপনের ক্ষেত্রে এই চ্যাপ্টারের মধ্যে যে সমস্ত তথ্যগুলো আছে সেগুলো জানা আমাদের জন্য কতটুকু প্রয়োজন। আধুনিক পদার্থবিজ্ঞান এবং ইলেকট্রনিক্স সম্পর্কে তোমরা জানো যে বর্তমানে সব জায়গায় ইলেকট্রনিক্স সামগ্রীর, ইলেকট্রনিক্স ডিভাইসের জয় জয়কার অবস্থা। আমরা যে মোবাইল, কম্পিউটার, এই যে আধুনিক, অতি আধুনিক যে সমস্ত ডিভাইসগুলো ব্যবহার করতেছি সবগুলোর মধ্যেই ইলেকট্রনিক্সের বিষয় আছে। তো এদের সম্পর্কে আমরা ডিটেলস জানতে পারবো এই চ্যাপ্টারে। তো ইলেকট্রনিক্স বা এই চ্যাপ্টারটার মধ্যে যা যা আছে সব কিছু আমরা ভালো করে বোঝার জন্য চ্যাপ্টারটির প্রথম দিকে যে সমস্ত বিষয়গুলো নিয়ে কথা আছে সেগুলো আমরা শিখব। যেহেতু এই চ্যাপ্টারটির এটা হচ্ছে প্রথম ক্লাস, তো চ্যাপ্টারটির প্রথম দিকেই আছে তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয়তার কারণ, তারপর তেজস্ক্রিয়তার ফলে কি কি রেডিয়েশন বের হয় তাদের সম্পর্কে জানব, ডিটেলস জানব। তারপরে তেজস্ক্রিয়তা থেকে আবার আমাদেরকে সাবধান থাকতে হবে, এটার নিয়ন্ত্রিত ব্যবহার করতে হবে, না হয় এটার দীর্ঘমেয়াদী অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এদের সম্পর্কে আজকে ক্লাসটিতে আমরা জানব। তো প্রথমেই যার কথা সম্পর্কে জানব সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা তেজস্ক্রিয়তা আসলে কি? এটি হচ্ছে একটি পদার্থ থেকে, এটা একটি পদার্থ, এই পদার্থ থেকে মনে করি যে এক ধরনের রশ্মি বের হচ্ছে, তার নাম হচ্ছে আলফা রশ্মি। আবার তার থেকে যদি বিটাও বের হইতে পারে, আবার তার থেকে গামাও বের হইতে পারে। তো যদি কোনো পদার্থ থেকে আলফা, বিটা, গামা ইত্যাদি তেজস্ক্রিয় রশ্মি বের হয় তাহলে এই প্রক্রিয়াটাকেই বলা হয় তেজস্ক্রিয়তা। আর যে পদার্থ থেকে বের হচ্ছে সেই পদার্থটাকে আমরা বলবো তেজস্ক্রিয় পদার্থ, আর প্রক্রিয়াটা হচ্ছে তেজস্ক্রিয়তা। ক্লিয়ার? তো তেজস্ক্রিয়তা আসলে এই যে আলফা, বিটা, গামা বের হচ্ছে এগুলো কোথা থেকে বের হচ্ছে? এগুলো বের হচ্ছে মূলত, আমরা জানি পদার্থের ভিতরে যে অণু পরমাণু যাই থাকুক, পরমাণু তো আছেই, অণু থাকলেও শেষ পর্যন্ত বিশ্লেষণ করে আমরা পরমাণু পাই। তো পরমাণু আছে মানে পরমাণুর ভিতরে ছোট্ট একটা জায়গা আছে কেন্দ্রে, যার নাম হচ্ছে নিউক্লিয়াস। ওই নিউক্লিয়াসের ভিতরে আমরা জানি প্রোটন এবং নিউট্রন থাকে। মূলত এই নিউক্লিয়াস থেকে আলফা, বিটা এবং গামা বের হয়। অর্থাৎ একটি পরমাণু তার যেই ছোট জায়গাটা আছে কেন্দ্রের নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াস থেকে মূলত এই রশ্মিগুলো বের হচ্ছে। আলফা, বিটা, গামা তারা মূলত নিউক্লিয়াস থেকে বের হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা শিখব যে কেন আসলে এগুলো বের হচ্ছে, তেজস্ক্রিয়তার কারণ কি, বা সকল পদার্থই কি তেজস্ক্রিয় কিনা, অথবা অন্যগুলো সকলগুলো যদি না হয় তাহলে কেন না, এটা সম্পর্কে আমরা জানব। তারপরে জানব আলফা, বিটা, গামা সম্পর্কে। তাহলে তেজস্ক্রিয়তার কারণ মানে কেন এই আলফা, বিটা, গামা বের হচ্ছে, ওই বিষয়টাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে তেজস্ক্রিয়তার কারণটা কি? কারণ হচ্ছে অনেক কারণ আছে, এর মধ্যে উল্লেখযোগ্য আমরা যেই দুটি কারণের কথা এখানে বলবো। প্রথম কারণ হচ্ছে পারমাণবিক সংখ্যা বেশি হয়ে যাওয়া। অর্থাৎ যে সকল মৌলিক পদার্থগুলোর পারমাণবিক সংখ্যা 82 এর অধিক তারা সাধারণত তেজস্ক্রিয় পদার্থ হয়। তো আমরা তো জানি এ পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থ হচ্ছে 118টি।
118টি মৌলিক পদার্থের মধ্যে 1 থেকে 81 পর্যন্ত যে মৌলিক পদার্থগুলো আছে তারা সাধারণত তেজস্ক্রিয় হয় না, কিন্তু 82-র অধিক যেগুলো তারা হয় তেজস্ক্রিয়। এটার মনে রাখার বিষয়টা বা কেন হয় এটাকে যদি আমরা এইভাবে একটু ব্যাখ্যা করি, যে ওই যে নিউক্লিয়াসের কথা বললাম, নিউক্লিয়াসের আকারটা হচ্ছে খুবই ছোট। ওই ছোট নিউক্লিয়াসের মধ্যে প্রোটন নিউট্রন থাকতেছে। তো প্রোটন নিউট্রনের যখন ছোট জায়গার মধ্যে থাকতেছে, এদের পরিমাণ যখন অনেক বেশি হয়ে যাচ্ছে, এটা অস্থিতিশীল হয়ে যাচ্ছে। এই একটা অস্থিতিশীল অবস্থা তৈরি যখন হয়, সেই অস্থিতিশীল অবস্থাটাকে দূর করার জন্য নিউক্লিয়াস থেকে তখন কিছু শক্তি বের হয়ে যায়, তখন নিউক্লিয়াসটা একটু রিলিফ পায়, কিছুটা স্থিতিশীল হয়। বিষয়টা অনেকটা এরকম, মনে করো যে আমরা লিফট দিয়ে যখন নিচতলা থেকে উপরে যাই, উপর থেকে বা নিচে যখন নামি, লিফটে যখন উঠি, দেখবা যে লিফটে যদি 10 জন ওঠার মতো ক্যাপাসিটি থাকে, অনেক সময় আমরা যদি ভুল করে বা তাড়াহুড়া করে 12 জন উঠে ফেলি বা 11 জন উঠে ফেলি, লিফট কিন্তু তখন সিগন্যাল দিতে থাকে, অ্যালার্ম দিতে থাকে যে আমার অবস্থা শোচনীয়, নেমে যাও নেমে যাও নেমে যাও। তো যেই মাত্র 1 জন বা 2 জন নেমে গেল, লিফট এবার রিলিফ, মানে তার অ্যালার্ম এখন বন্ধ। তাহলে এই যে কিছু পরিমাণ সে সরানোর পর, লোক সরানোর পর তার একটা অবস্থা স্থিতিশীল হয়ে গেল, এবার সে কাজ করতে পারবে। নিউক্লিয়াসটার বিষয়টা এরকমই। নিউক্লিয়াসের ভিতরে যদি কোনো কারণে অস্থিতিশীলতা দেখা দেয়, তখন নিউক্লিয়াস কিছু রেডিয়েশন কণাকে ছেড়ে দেয়, বের করে দেয়। বের করে দিয়ে সে স্থিতিশীল হয়। ক্লিয়ার? তাহলে বিশেষ করে অস্থিতিশীলতা দেখা দেয় যে যখন পারমাণবিক সংখ্যা বেশি যে সমস্ত মৌলগুলোর হয়, তাদের মধ্যে অস্থিতিশীলতার পরিমাণ বেশি, এজন্য তারাই বেশিরভাগ ক্ষেত্রে তেজস্ক্রিয় মৌলিক পদার্থ হয়। ক্লিয়ার? আরেকটা হচ্ছে, অনেক সময় কম পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলোর ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা দিতে পারে। যেমন কার্বনের আইসোটোপের কথা যদি আমরা বলি, কার্বন পারমাণবিক সংখ্যা 6, ভর হচ্ছে 12, আবার কার্বন 6 13, কার্বন 6 14, এই তিনটি হচ্ছে কার্বনের আইসোটোপ। এই আইসোটোপগুলোর ক্ষেত্রে খেয়াল করো, তিনটারই মধ্যেই প্রোটন সংখ্যা আছে 6টি করে, কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন। প্রথমটার মধ্যে নিউট্রন আছে 6টি, দ্বিতীয়টার মধ্যে নিউট্রন আছে 7টি, তৃতীয়টার মধ্যে নিউট্রন আছে 8টি। 8টি নিউট্রন থাকার কারণে মূলত তৃতীয় যে আইসোটোপটি আছে, এই তৃতীয় আইসোটোপটির নিউক্লিয়াসে অস্থিতিশীলতা দেখা দেয় এবং সেইখান থেকে তেজস্ক্রিয়তা বের হয়। তাহলে কি দাঁড়াইল, যে পারমাণবিক সংখ্যা কার্বনের তো অনেক কম, 82 থেকে অনেক কম, তার সত্ত্বেও এখানে তেজস্ক্রিয়তা আমরা দেখতে পাই। কখন? যে সমস্ত আইসোটোপগুলোর মধ্যে ভর বেশি হয়ে যায়, অধিক হয়ে যায়, তখন কম হইলেও, পারমাণবিক সংখ্যা কম যদি হয়, তারপরও এই জায়গাতে তেজস্ক্রিয়তা দেখা যাইতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা যে বলেছিলাম তেজস্ক্রিয়তার ফলে নিউক্লিয়াস থেকে আলফা বিটা গামা রশ্মি বের হয়। তাহলে আলফা বিটা গামা তাদের সম্পর্কে আবার একটু আমরা ডিটেলস জানি, তারা কি আসলে। আলফা হচ্ছে, আলফার যদি আমরা সংজ্ঞা বলতে চাই, আলফা এমন একটি তেজস্ক্রিয় রশ্মি বা কণা, সেটা হচ্ছে হিলিয়ামের মধ্যে যেই 2টি ইলেকট্রন থাকে, ওই 2টি ইলেকট্রন ছেড়ে দিলে যে অবস্থার সৃষ্টি হয়, যে নিউক্লিয়াসটা শুধু থাকে, সেটাই হচ্ছে আলফা কণা। বিষয়টা এরকম যে
হিলিয়ামের ক্ষেত্রে আমরা জানি হিলিয়ামের মধ্যে আমরা জানি 2টি ইলেকট্রন, 2টি প্রোটন, 2টি নিউট্রন থাকে। তাহলে এখান থেকে যদি 2টি ইলেকট্রন সরিয়ে ফেলা হয় তখন তার অবস্থাটা দাঁড়ায় এরকম। তাহলে হিলিয়ামের যেই আয়ন, হিলিয়ামের যে চার্জিত কণা, এটাই হচ্ছে মূলত আলফা। আলফা কণা মানে আমরা মনে রাখবো, আলফা কণা মানে এরকম একটি কণা যার মধ্যে 2টি প্রোটন আছে। কারণ হিলিয়ামের ভিতরে তো 2টি প্রোটন আছে, 2টি নিউট্রন আছে, এগুলোর তো আর চেঞ্জ হয় নাই। চেঞ্জ হয়েছে ইলেকট্রন, বাহিরের শক্তি স্তরে যে ইলেকট্রন আছে সেই 2টি ইলেকট্রনকে ছেড়ে দিয়েছে। তাহলে ওই 2টি ইলেকট্রন চলে যাওয়ার পর, ওই 2টি ইলেকট্রন থাকলে তো হিলিয়ামই তার পরিচয়, কিন্তু ওই 2টি ইলেকট্রন চলে যাওয়ার পর তার যেই অবশিষ্ট অংশ রইল, নিউক্লিয়াসটা রয়ে গেল, ওইটাই হচ্ছে আলফা কণা। তাহলে খেয়াল করো, কোনো একটি পরমাণু থেকে বা তেজস্ক্রিয় মৌলিক পদার্থ থেকে, তেজস্ক্রিয় পরমাণু থেকে যদি আলফা কণা বের হয়ে যায়, তাহলে আলফা কণা বের হয়ে যাওয়া মানে সেইখান থেকে 2টি প্রোটন চলে যাওয়া, 2টি নিউট্রন চলে যাওয়া, অর্থাৎ তার ভর 4 কমে যাওয়া। এই জন্য কোনো তেজস্ক্রিয় মৌলিক পদার্থ থেকে যদি আলফা রেডিয়েশন করে তখন ওই মৌলিক পদার্থটা চেঞ্জ হয়ে যায়, তার মধ্যে আর আগের মৌলিক পদার্থটা সে আর থাকে না, কারণ তার থেকে তো প্রোটন কমে গেল, নিউট্রন কমে গেল। বিশেষ করে প্রোটন কমে যাওয়া বা বেড়ে যাওয়ার সাথে মৌলিক পদার্থের সম্পর্ক। তো একটা উদাহরণ যদি আমরা দেই, যে ইউরেনিয়াম, এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 92, তার ভর হচ্ছে 238, 238 তার ভর, আর পারমাণবিক সংখ্যা হচ্ছে 92। এর থেকে যদি একটি আলফা রশ্মি বের হয়ে যায়, তখন আলফা রশ্মি বের হয়ে যাওয়া মানে সেখানে 2টি প্রোটন কমে যাওয়া। তো 2টি প্রোটন যখন কমে যাবে তখন সে হয়ে যাবে থুরিয়াম, পারমাণবিক সংখ্যা 92 থাকবে না, তখন হয়ে যাবে 90, আর ভর কমে যাবে তার 4, তাহলে 234 প্লাস এখানে আলফা রেডিয়েশন, যেটা আমরা হিলিয়াম +2 আকারেও বলতে পারি, আলফাকে এইভাবেও বলা যায়, এটাই আলফা। ক্লিয়ার? তাহলে কি দাঁড়াইলো, আলফা হচ্ছে, যদি আলফার পরিচয় আমরা দিতে চাই, বলবো যে এটা হিলিয়ামের নিউক্লিয়াসকে আলফা বলে, বা হিলিয়াম থেকে 2টি ইলেকট্রন সরে গেলে আলফা বলে। তারপর হিলিয়াম যদি কোনো তেজস্ক্রিয় পদার্থ থেকে বের হয় তাহলে সেই পদার্থটার পারমাণবিক সংখ্যা 2 কমে যাবে, আর ভর 4 কমে যাবে, আর হিলিয়াম আলাদা হয়ে যাবে। ক্লিয়ার? তো আমরা সাধারণত তেজস্ক্রিয়তার ক্ষেত্রে ইউরেনিয়ামকেই বেশি প্রায়োরিটি দেই, কারণ সর্বপ্রথম তেজস্ক্রিয়তা আবিষ্কার করছে হেনরি বেকেরেল, তেজস্ক্রিয়তার জনক বলা হয়। হেনরি বেকেরেল এই ইউরেনিয়ামের মধ্যে তেজস্ক্রিয়তার উপস্থিতি লক্ষ্য করেন সর্বপ্রথম। পরবর্তীতে মাদাম কুরি, তারপরে পিয়েরে কুরি, তারা অন্যান্য মৌলিক পদার্থের মধ্যেও যে তেজস্ক্রিয়তা আছে সেটা আবিষ্কার করতে পারছে। তাহলে সর্বপ্রথম তেজস্ক্রিয়তার উপস্থিতি বোঝা যায় ইউরেনিয়ামের মধ্যে, মানে তার মধ্যে বেশি পরিমাণে আছে, এজন্য এটা সহজেই উপস্থিতিটা টের পাওয়া যায়। জন্য আমরা বারবার ইউরেনিয়াম দেই, এগুলোর এক্সাম্পল বলি। আচ্ছা, তাইলে আলফা কণার সম্পর্কে আমরা এগুলো জানলাম। আরও হচ্ছে, আলফা কণা যখন কারো থেকে বের হয় সে সোজা পথে যায়, মানে সরল পথে যায়, সরল পথে। তো সরল পথে যখন যায়, যাওয়ার সময় আলফা রেডিয়েশনটা যাওয়ার সময় তার যেহেতু ভর আছে, চার্জ আছে, তার চার্জ হচ্ছে পজিটিভ চার্জযুক্ত, ওই যে হিলিয়াম প্লাস ধনাত্মক চার্জযুক্ত। এই ধনাত্মক চার্জযুক্ত সে বের হওয়ার পর যখন একটি পদার্থ থেকে বের হয়ে গেল, যে এই পদার্থ থেকে আলফা বের হচ্ছে, সোজা যাচ্ছে, তার ভর আছে এই যে 4,
আবার তার চার্জ আছে। এই চার্জ এবং ভরের কারণে সে যখন বাতাসের সংস্পর্শে আসে, মানে পদার্থটা থেকে বের হয়ে যখন বাতাসে আসে, তখন বাতাসের সাথে তার একটা সংঘর্ষ হয়। সংঘর্ষ হয়ে বাতাসের যেই অণু পরমাণুগুলো আছে তাদেরকেও আয়নিত করে ফেলে। আয়নিত করে নিজে দুর্বল হয়ে যায়, নিজের শক্তি খরচ হয়, কারণ আরেকজনের যখন ডমিনেট করতে যায়, আরেকজনকে যখন আঘাত করতে যায়, আয়নে পরিণত করতে চায়, তখন নিজের শক্তি কমে যাবে। এই জন্য আলফা বের হওয়ার পর সে বেশি দূর যেতে পারে না, 6 সেন্টিমিটার পর্যন্ত যেতে পারে। 6 সেন্টিমিটার পর্যন্ত গিয়ে এমনিতেই সে থেমে যায়। আর আমরা যদি আলফা রেডিয়েশন বের হওয়ার পর তাকে বাধা দেই, কাগজ দিয়েই বাধা দেই, তখনও সে থেমে যায়, কারণ আলফা রেডিয়েশন সে কাগজকে অতিক্রম করেও যেতে পারে না। যাত্রার ক্ষেত্রে সে খুব দুর্বল। ক্লিয়ার বিষয়টা? তারপরে আলফাকে বিদ্যুৎ বা চুম্বক দ্বারা তার গতিপথকেও প্রভাবিত করা যায়, কারণ সে যেহেতু চার্জ আছে তার, তাহলে বিদ্যুৎ দিলে তো সে নেগেটিভ কোনো চার্জের প্রতি আকৃষ্ট হবে, তাহলে সে যেই পথে যাচ্ছিল তার গতিপথ আমরা ইচ্ছে করলে পরিবর্তন করে দিতে পারি, চুম্বকের সাহায্যে গতিপথ পরিবর্তন করতে পারি, যেহেতু এটা চার্জিত বস্তু। ঠিক আছে, কিন্তু তেজস্ক্রিয়তার ক্ষেত্রে তেজস্ক্রিয় কোনো বস্তু, তার তেজস্ক্রিয়তা আবার আমরা তাপ, চাপ, ঘনমাত্রা এগুলোর সাহায্যে প্রভাবিত করতে পারি না। কারণ তেজস্ক্রিয়তা একটা পদার্থ থেকে আলফা, বিটা, গামা এগুলো বের হবে কিনা বা কখন বের হবে, যে তাপ দিলাম বের হয়ে যাবে অথবা চাপ প্রয়োগ করলাম তাড়াতাড়ি বের হবে, এরকম না। এটাকে তাপ, চাপ এগুলোর সাহায্যে, বিদ্যুৎ, চুম্বক এগুলোর সাহায্যে তার থেকে রেডিয়েশন বের করা যায় না বা দমায় রাখা যায় না, কিন্তু বের হওয়ার পর ওই কণাটাকে বিদ্যুৎ এবং চুম্বকের সাহায্যে আলফাকে নিয়ন্ত্রণ করা যায়, গতিপথ পরিবর্তন করা যায়। ক্লিয়ার? এই ছিল মানে আলফা কণার সম্পর্কে আমাদের কথা। তাছাড়াও আরেকটা কথা আছে, আলফা কণা প্রতিপ্রভা সৃষ্টি করে। প্রতিপ্রভা হচ্ছে আলফা কণা জিঙ্ক সালফাইড কোনো প্লেটের উপর, পর্দার উপর যদি পড়ে, যে আলফা কণা জিঙ্ক সালফাইড কোনো প্লেটের উপর যদি পড়ে, তখন সেই ক্ষেত্রে প্রতিপ্রভা সৃষ্টি হয়। প্রতিপ্রভা জিনিসটা কি? প্রতিপ্রভা হচ্ছে যখন প্লেটের উপরে পড়বে তখন প্লেট এই আলফা রেডিয়েশনকে শোষণ করে সে উজ্জ্বল একটা বর্ণ ধারণ করে, এটা হচ্ছে প্রতিপ্রভা। আমরা তো আলোর প্রতিফলন পড়েছি। প্রতিফলন হচ্ছে যে কোনো একটা বস্তুতে আলো পড়লো, পরে সেখান থেকে আবার বাধা খেয়ে ফিরে আসা, ওই বস্তুটা আলো শোষণ করে নাই, বাধা খেয়ে ফিরে আসছে, সেটা হলো আলোর প্রতিফলন। আর প্রতিপ্রভা হচ্ছে বস্তুটা যদি আলোটাকে শোষণ করে উজ্জ্বল হয়, এনার্জিটা, আলোক শক্তিটা বা রেডিয়েশনটাকে বস্তু শোষণ করে সে উজ্জ্বল হইল, তখন সেটা হচ্ছে প্রতিপ্রভা। প্রতিপ্রভার কাছাকাছি আরও একটা ধর্ম আছে, এটা একটু প্রসঙ্গক্রমে বলে ফেলি। অনুপ্রভা হচ্ছে কোনো একটি বস্তু যদি রেডিয়েশন বা আলো বা যে কোনো শক্তি শোষণ করার পর উজ্জ্বল হয় এবং এই উজ্জ্বলতা প্রতিপ্রভা থেকে আরও একটু দীর্ঘমেয়াদী হয় এবং আলোর সোর্সটাকে বা শক্তিটাকে সরিয়ে নেওয়ার পরও কিছুক্ষণ ওই উজ্জ্বলতাটা থাকে, সেটা হচ্ছে অনুপ্রভা। আর প্রতিপ্রভা হচ্ছে শক্তির সোর্সটাকে সরিয়ে নিলে ওই প্রতিপ্রবাহ মানে বিলীন হয়ে যায়, তাহলে এটা হচ্ছে সাথে সাথে। আর অনুপ্রভা হচ্ছে একটু পরে শুরু হইতে পারে এবং কিছুক্ষণ থাকে, ওটা হচ্ছে অনুপ্রভা। ক্লিয়ার? এগুলো সম্পর্কে আরও উপরের ক্লাসে গেলে আমরা ডিটেলস জানবো। তো আলফা রেডিয়েশন সম্পর্কে তাইলে আমাদের কি কি জানা হলো? আলফা রেডিয়েশন হচ্ছে হিলিয়ামের একটা পজিটিভ কণা,
তারপরে আলফা রেডিয়েশন যখন কারো থেকে বের হয় তার পারমাণবিক সংখ্যা কমে যায়, ভর কমে যায়, মৌলিক পদার্থ চেঞ্জ হয়ে যায়। তারপরে আলফা কণা সরল পথে যায়, সে বড় জোর 6 সেন্টিমিটার যেতে পারে। বাতাসের সাথে যাওয়ার সময় বাতাসের অণুগুলোকে আয়নিত করে। তারপর আলফাকে বিদ্যুৎ, চুম্বক এগুলোর সাহায্যে তার গতিপথ পরিবর্তন করা যায়। আলফা কণা কোনো জিঙ্ক সালফেট প্লেটের উপর প্রতিপ্রবাহ সৃষ্টি করে। ক্লিয়ার? এবার আমরা জানব বিটা কণা সম্পর্কে। বিটা কণা ওটা আরেকটা মজার বিষয়। আলফা কণা তো আমরা জানলাম ওই নিউক্লিয়াস, হিলিয়ামের নিউক্লিয়াস। আর বিটা কণা হচ্ছে নিউক্লিয়াস থেকে, সবগুলোই তো নিউক্লিয়াস থেকে বের হয়। নিউক্লিয়াস থেকে যদি কোনো ঋণাত্মক কণা অথবা ধনাত্মক কণা বের হয়, তাহলে এই যে নিউক্লিয়াস থেকে ঋণাত্মক বা ধনাত্মক কণা যেটা বের হচ্ছে ওটাই হচ্ছে বিটা কণা। তাহলে ঋণাত্মক আকারে আসতে পারে অথবা ধনাত্মক আকারে আসতে পারে। তো এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা তো জানি একটি পরমাণুর ভিতরের যেই কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন যে হচ্ছে প্লাস, তার ভিতরে থাকে নিউট্রন যার চার্জ হচ্ছে 0, আর বাহিরে থাকে ইলেকট্রন যার চার্জ হচ্ছে মাইনাস। তো বিটা কণা যখন বের হচ্ছে নিউক্লিয়াস থেকে, এই জায়গা থেকে মাইনাস কণা বের হচ্ছে। হোয়াট ইজ পসিবল? তাইলে এখানে বিটা কণা যে নিউক্লিয়াস থেকে বের হচ্ছে, কিভাবে বের হচ্ছে? কারণ নিউক্লিয়াসের ভিতরে তো থাকে প্রোটন আর নিউট্রন, সেগুলো তো ঋণাত্মক না। তাহলে ঋণাত্মক কণা কেমন করে বের হচ্ছে? তো বের হইতে পারে, ইজ ইট পসিবল, কখন? যদি নিউট্রন কণা ভেঙে সেখানে নতুন করে ইলেকট্রন তৈরি করে, এটাই তাহলে পসিবল হচ্ছে। নিউট্রন সে তো নিরপেক্ষ, এর মধ্যে যে অনেকগুলো নিউট্রন আছে, যদি পারমাণবিক সংখ্যা বেশি হয় ওই নিউট্রন ভেঙে যায়, একটি নিউট্রন ভেঙে প্রোটনে পরিণত হয় প্লাস, আর একটি ইলেকট্রনে পরিণত হয়। তাহলে প্লাস হচ্ছে প্রোটন, মাইনাস হচ্ছে ইলেকট্রন, এই দুইটি একসাথে যুক্ত করলে আবার নিউট্রন পাওয়া যাবে। তাহলে নিউট্রন যদি ভাঙে, নিউট্রন ভাঙার পর সে প্রোটন এবং ইলেকট্রন এই দুইটা কণায় পরিণত হয়। তাহলে দুইটি কণায় যখন পরিণত হয় প্রোটন এবং ইলেকট্রন, এই প্রোটন এবং ইলেকট্রন পরিণত হইলে প্রোটনে তার পারমাণবিক সংখ্যা বৃদ্ধি করে ফেলবে, আর ইলেকট্রন কণাটা বিটা কণা হিসাবে বের হয়ে যাবে, বিটা রেডিয়েশন হিসাবে বের হয়ে যাবে। সাথে আরও একটা জিনিস তৈরি হয়, তাকে বলা হয় অ্যান্টি নিউট্রিনো। অ্যান্টি নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো কণা। ক্লিয়ার? তাহলে একটি নিউট্রন, নিউক্লিয়াসের ভিতরের একটি নিউট্রন ভেঙে যদি প্রোটন, ইলেকট্রন এবং অ্যান্টি নিউট্রনিতে পরিণত হয়, এটা কেন ভাঙে? সেটা ওই যে অস্থিতিশীল যদি হয়ে যায়, যে নিউট্রনগুলো ভাঙতে পারে যদি কোনো কারণে নিউক্লিয়াস অস্থিতিশীল হয়, মানে তার তেজস্ক্রিয়তা বের করে কিছু শক্তি বিকিরণ করে, সে একটু রিলিফ পেতে চায়,
সেই ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। তাহলে নিউট্রন ভেঙে প্রোটন হলো, ইলেকট্রন হলো, আর অ্যান্টি নিউট্রন। এই যে ইলেকট্রন তাহলে নিউক্লিয়াসের ভিতরে তৈরি হইতে পারে, ওই ইলেকট্রনটাই হচ্ছে বিটা কণা বা বিটা রেডিয়েশন। আবার কখনো কখনো ভিতরের প্রোটনও ভাঙতে পারে। প্রোটন ভেঙে হবে নিউট্রন, তারপরে পজিট্রন, আর হচ্ছে নিউট্রিনো কণা। এই নিউট্রিনো হচ্ছে আসলে রহস্যময় এক কণা। এখন পর্যন্ত বিজ্ঞানীদের কাছে এটার রহস্যের শেষ নাই, যাকে কোনো কিছু দিয়েই থামানো যায় না। নিউট্রিনো কণা এটা নিউক্লিয়াসের ভিতরে তৈরি হতে পারে। আর অ্যান্টি নিউট্রিনো হচ্ছে তার বিপরীত কণা। এটা নিউট্রিনো আর এটা হচ্ছে অ্যান্টি নিউট্রিনো, তার বিপরীত। আর এক্ষেত্রে পজিট্রন তৈরি হয়। তাহলে প্রোটন, একটি প্রোটন রূপান্তরিত হয়ে নিউট্রনে পরিণত হয়, পজিট্রনে পরিণত হয়, আর হচ্ছে নিউট্রিনো কণায়। তাহলে এই যে পজিট্রন, এইটাও বিটা কণা, অর্থাৎ উভয়ই বিটার রশ্মি হিসাবে বের হইতে পারে। এই হচ্ছে বিটার রশ্মি বের হওয়ার মানে সৃষ্টি হওয়ার রহস্য, যে কিভাবে নিউক্লিয়াসের ভিতরে ঋণাত্মক কণা তৈরি হয়। আর পজিটিভ যে বের হয় সেই পজিটিভটাও কিন্তু প্রোটন না, এটা নতুন করে পজিটিভ কণা তৈরি হয়ে সেটা বের হয় বিটা রশ্মি হিসাবে। ক্লিয়ার? তো বিটা রশ্মি সে আলফার থেকে আরেকটু বেশি যেতে পারে, তাকে কাগজ দিয়ে থামানো যায় না। সেটাকে অ্যালুমিনিয়াম, এর সামনে যদি অ্যালুমিনিয়ামের কোনো পাত দেওয়া হয় সেটা তখন থামে। অ্যালুমিনিয়াম দিয়ে তাকে থামানো যায়। অ্যালুমিনিয়াম পাত ধরলে বিটা রশ্মিটা তখন থামবে। এবং বিটা রশ্মি যেহেতু চার্জযুক্ত, তাকেও বিদ্যুৎ, চুম্বক এগুলোর সাহায্যে গতিপথ আমরা পরিবর্তন করতে পারি। তারপর যেটা জানবো যে বিটা রশ্মি যদি কারো থেকে বের হয় তাহলে এই ক্ষেত্রে মৌলিক পদার্থের কোনো চেঞ্জ হবে কিনা? অবশ্যই হবে। যেমন দেখো, আমরা প্রথমে যে উদাহরণটা দিয়েছিলাম কার্বন 14, তার থেকে যদি একটি বিটা রশ্মি বের হয়, তো বিটা রশ্মি বের হইতে পারে কখন? যে তার নিউট্রন যদি ভেঙে যায়, যে নিউট্রন ভেঙে হইতে পারে। তো নিউট্রন যদি ভাঙে তার হয়ে যাবে একটি প্রোটন বাড়বে। তাহলে আগে এই জায়গায় প্রোটন আছে 6টি, তখন প্রোটন হয়ে যাবে 7টি। যে একটা নিউট্রন যদি ভাঙে প্রোটন হয়ে যাবে 7টি। তো 7টি প্রোটন যখন হবে তখন সে আর কার্বন থাকবে না। 7টি প্রোটন যখন কারো মধ্যে থাকে সে আর কার্বন থাকে না, সে হয়ে যায় নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেন হয়ে গেল। আর ভর 14ই থাকবে, কারণ নিউট্রন ভেঙে প্রোটনে পরিণত হয়েছে। তো প্রোটন হইলেও তো তার টোটাল ভরটা একই থাকবে, 14। এই জায়গা থেকে বের হচ্ছে বিটা রশ্মি। তাহলে বিটা রশ্মি যখন বের হয় কারোর থেকে, তখন সেটা হয়ে যেতে পারে এক পারমাণবিক সংখ্যা বেশি বিশিষ্ট কোনো মৌলিক পদার্থ। একই রকমভাবে আবার কমতেও পারে, কারণ যদি প্রোটনটা ভাঙতো তখন আগের চাইতে কম পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলিক পদার্থে পরিণত হতে পারে। ক্লিয়ার? তাহলে এগুলো ছিল বিটার সম্পর্কে আমাদের কথা। আমরা আবার একটু যদি বিটা সম্পর্কে কথাগুলোকে গুছিয়ে নেই, তাহলে বিটা হচ্ছে নিউক্লিয়াস থেকে যদি কোনো পরমাণুর নিউক্লিয়াস থেকে পজিটিভ অথবা নেগেটিভ কণা বের হয় তাহলেই সেই রশ্মিটা হচ্ছে বিটা রশ্মি। আর পজিটিভ এবং নেগেটিভ কিভাবে নিউক্লিয়াসে তৈরি হয় সেটা আমরা এখানে বললাম। সাথে তৈরি হয় নিউট্রিনো কণা, অ্যান্টি নিউট্রিনো কণা, এগুলো হইতে পারে। তারপর বিটা আলফা থেকে আরেকটু বেশি দূর যেতে পারে এবং তাকে কাগজ দিয়ে থামানো যায় না, সেটাকে অ্যালুমিনিয়াম পাত দিয়ে থামানো যায়। আর বিটা যদি কোনো পরমাণু থেকে বের হয় তখন সেই পরমাণুটারও
পারমাণবিক সংখ্যা পরিবর্তন হয়ে যায়, হইতে পারে বেশি অথবা কম, এক বেশি অথবা কম। ক্লিয়ার এতটুকু আমাদের কাছে? নেক্সট আমরা জানবো গামা রশ্মি সম্পর্কে। গামা আলফা বিটার তুলনায় এদের আলোচনা কম, কারণ গামার মধ্যে কোনো চার্জ নাই, পজিটিভ বা নেগেটিভ কোনো চার্জ নাই। সে তৈরি হওয়ার পর অনেক দূর যেতে পারে, তার গতি আলোর গতির প্রায় আলোর গতির সমান, এবং তাকেও কাগজ দিয়েও থামানো যায় না, অ্যালুমিনিয়াম পাত দিয়েও থামানো যায় না, এটাকে সীসার প্লেটের সাহায্যে থামানো যায়। তাহলে একটি পদার্থ থেকে যদি কোনো তেজস্ক্রিয় পদার্থ থেকে, এটা আমরা মনে করি তেজস্ক্রিয় পদার্থ, তার থেকে গামা বের হচ্ছে, তো গামা বের হইলে এটাকে যদি আমরা তার সামনে একটি কাগজ রাখি, এরকম একটি কাগজ রাখি, এই কাগজ দিয়ে তাকে থামানো যাবে না, সে অতিক্রম করে সামনে চলে যাবে। তার সামনে যদি একটি আমরা অ্যালুমিনিয়ামের প্লেট রাখি, থামানো যাবে না, অ্যালুমিনিয়াম প্লেট ভেদ করেও সে সামনে চলে যাবে। যদি তার সামনে আমরা একটি সীসার প্লেট রাখি, তখন তাকে থামানো যাবে। সীসা মানে হচ্ছে লেড, পিবি, অ্যালুমিনিয়াম, আর এটা হচ্ছে কাগজ। এইখানে গিয়ে সে থামবে, তার প্রান্ত। তাহলে যখন কোনো থেকে গামা রশ্মি বের হয়, তেজস্ক্রিয় পদার্থ, এটা তেজস্ক্রিয় পদার্থ থেকে গামা বের হলে কাগজ অ্যালুমিনিয়াম দিয়ে থামানো যায় না, সীসা দিয়ে থামাইতে হয়। আর যদি কোনো কিছু থেকে বিটা রশ্মি বের হয়, তাইলেও এটাকে কাগজ দিয়ে থামানো যায় না, তাকে অ্যালুমিনিয়াম পাত দিয়ে থামানো যায়। আর যদি কোনো কিছু থেকে আলফা রশ্মি বের হয়, তাহলে এটাকে শুধু কাগজ দিয়ে থামানো যায়, যে কাগজের মধ্যেই সে থেমে গেল। আর গামার তেজস্ক্রিয়তা আলফা বিটা থেকে বেশি, তাদের গতিপথ বেশি, এবং সেটা হচ্ছে একটি নিরপেক্ষ পদার্থ, নিরপেক্ষ রশ্মির পদার্থ না, সরি, কারণ এটা তো আলো বা রেডিয়েশন। আচ্ছা, এই ছিল আলফা বিটা গামার সম্পর্কে আমাদের কথা। এবার আমরা জানব তেজস্ক্রিয় পদার্থগুলোর অর্ধায়ু সম্পর্কে। অর্ধায়ু নামটা থেকেই বোঝা যাচ্ছে, মানে আয়ুর অর্ধেক, জীবনকাল অর্ধেক, এরকম। তো অর্ধায়ু বলতে বোঝানো হয় যে একটি তেজস্ক্রিয় পদার্থ, তার মধ্যে মনে করি যে অনেকগুলো পরমাণু আছে। এই পরমাণুগুলো, যেহেতু পদার্থ তেজস্ক্রিয়, মানে পরমাণুগুলো থেকে তেজস্ক্রিয়তা বের হবে, পরমাণুগুলো তেজস্ক্রিয়ই। এদের থেকে যে তেজস্ক্রিয়তা বের হবে, কতক্ষণে বের হবে, এগুলো আসলে সুনির্দিষ্ট কোনো টাইম নাই, কোনো ধারাবাহিকতা নাই, কোনো প্যাটার্ন এরা মেনটেন করে না। হয়তো দেখা গেল যে একটা থেকে আজকেই তেজস্ক্রিয়তা বের হইলো, আরেকটা থেকে 10 বছর পরেও বের হইতে পারে, আবার আগামী দিনও হইতে পারে, অথবা আগামী দিন হইলো পরেরটা থেকে আবার 20 বছর পরে হইতে পারে। এই যে তারা ধারাবাহিকতা মেনটেন করে না, এই জন্য তাদের কখন কোনটা থেকে তেজস্ক্রিয়তা বের হবে এই হিসাবটাকে ক্লিয়ার বোঝা যায় না। এদেরকে অ্যাভারেজ একটা মান ধরে হিসাব করা হয়েছে অর্ধায়ু। তাহলে অর্ধায়ুটা কি, যে এই জায়গায় আমরা 1 2 3 4 5 6 12টি পরমাণু আমরা নিলাম। তো 12টি পরমাণুর মধ্যে যত বছরে, যত সময়ে
6টি পরমাণু থেকে তেজস্ক্রিয়তা বের হবে, ওই সময়টাকে বলা হয় এই পদার্থটির অর্ধায়ু। যদি এই পদার্থটার 12টি পরমাণু থেকে 6টি তেজস্ক্রিয় হয়ে যাবে, 6টি থেকে মনে করি রেডিয়েশন বের হচ্ছে, আর 6টি এখনও রেডিয়েশন বের হয় নাই, তাইলে যত বছরে 6টি থেকে রেডিয়েশন বের হবে ওইটাকে বলা হয় তার অর্ধায়ু। তো কিছু পদার্থ আছে তাদের অর্ধায়ু 500 বছর, 100 বছর, 50 বছর, আবার কিছু পদার্থ আছে তার অর্ধায়ু 2 মিনিট, মানে 2 মিনিটেই অর্ধেকগুলো অ্যাক্টিভ হয়ে যায়। তো যাদের অর্ধায়ু কম সেগুলো কিছুটা সেফ, কারণ এগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমাদের শরীরে যদি কোনো তেজস্ক্রিয় পদার্থ ঢুকে, বিভিন্ন কারণেই হইতে পারে, তো ওই পদার্থটা যতদিন আমাদের শরীরে বেশি দিন থাকবে আমাদের প্রবলেম সৃষ্টি করবে তত বেশি। তো যদি এটার 2 মিনিট অর্ধায়ু হয় তাহলে কয়েক মিনিট পর বা কয়েক ঘন্টা পর সবগুলো আমাদের শরীর থেকে বের হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আরেকটা মজার হিসাব আমাদের খেয়াল করতে হবে, এটা নিয়েও পরীক্ষায় আসে, যে আমরা ধরলাম এটার এই পদার্থটির অর্ধায়ু হচ্ছে 20 বছর, তাহলে কত বছর পর সবগুলো পদার্থ থেকে তেজস্ক্রিয়তা বের হবে? 20 বছর, এখানে আছে 12টি, তাইলে হিসাবটা কিন্তু সহজে চট করে বলা যাবে না যে 20 বছরে অর্ধেক তেজস্ক্রিয় হয়ে যাবে আর 20 বছরে বাকি অর্ধেক তেজস্ক্রিয় হয়ে যাবে, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে 20 বছরে 6টি তেজস্ক্রিয় হবে, ঠিক আছে, বাকি রয়ে গেল কত? আরও 6টি পরমাণু, ওই 6টি পরমাণুর মধ্যে আবার অর্ধেক 20 বছরে হবে, অর্থাৎ আরও 20 বছরে মোট 40 বছরে তেজস্ক্রিয় হবে আগের 6টি, পরের 3টি, মানে 9টি। এবার রয়ে গেল কয়টি? আরও 3টি, ওই 3টি থেকে অর্ধেক হবে আরও 20 বছরে, 1.5টি রয়ে গেল, মানে 1.5, ওই 1.5-এর আবার অর্ধেক হবে আরও 20 বছরে। এইভাবে এদের তেজস্ক্রিয়তার হিসাব করা হয়। ক্লিয়ার? আচ্ছা, এখানে আরেকটি প্রশ্ন আসে এরকম যে 100 বছর পর তাদের ভর কত হবে বা শেষ হবে কিনা? ভর কখনো শেষ হয় না, ভর যা আছে তাই থাকবে। তাদের তেজস্ক্রিয়, মানে তারা নর্মালি স্থিতিশীল আছে, তেজস্ক্রিয় কবে হবে সেইটা হচ্ছে বিষয়। তাহলে সেই ক্ষেত্রে তেজস্ক্রিয়তার আমরা হিসাব বলবো ভরের কথা অপরিবর্তিত থাকে, ভর কখনো তার কমে না বা শেষ হয় না। ক্লিয়ার? তারপরে আমরা জানব তেজস্ক্রিয়তার ব্যবহার, আমরা কি কি কাজে তেজস্ক্রিয় পদার্থগুলোকে ব্যবহার করি। অনেক কাজেই তেজস্ক্রিয়তার ব্যবহার করি আমরা, কারণ তেজস্ক্রিয়তার এখন সবচাইতে বেশি একটি গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে, আর এটা কেমিস্ট্রির মধ্যে তোমরা পরে আসছো, তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার রোগ নির্ণয়ের ক্ষেত্রে, রোগ নিরাময়ের ক্ষেত্রে, তারপরে খাদ্য কে সংরক্ষণ করার জন্য, হ্যাঁ, তারপরে বয়স নির্ধারণের জন্য ইত্যাদি অনেক কাজেই তেজস্ক্রিয় আইসোটোপ বা এই তেজস্ক্রিয়তার ব্যবহার আছে। কারণ তেজস্ক্রিয়তা দিয়ে এখন রোগ নিরাময়, বিশেষ করে ক্যান্সার রোগের ক্ষেত্রে ট্রিটমেন্ট ব্যবহার করা হয় রেডিওথেরাপি। কারণ তেজস্ক্রিয়তা কোষগুলোকে, মানুষের শরীরের কোষগুলোকে ধ্বংস করে দিতে পারে। তাহলে নিয়ন্ত্রিতভাবে সাবধানতার সহিত যদি আমাদের শরীরে তেজস্ক্রিয়তা প্রয়োগ করা হয়, যেই কোষগুলো ক্ষতিগ্রস্ত, মানে ক্যান্সার আক্রান্ত, ওই কোষগুলোকে যদি ধ্বংস করা যায় তাহলে ক্যান্সার নিরাময় হয়, ভালো হয়। তো এই ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়, যদি অসাবধানতা হয়ে যায় তাহলে আরও উল্টা রিয়াকশান হইতে পারে, উল্টা ক্ষতি হইতে পারে। তো এগুলো হচ্ছে তেজস্ক্রিয়তার ব্যবহার রোগ নির্ণয়ের ক্ষেত্রে, রোগ নিরাময়ের ক্ষেত্রে, খাদ্য কে সংরক্ষণ করার জন্য, তারপরে বয়স নির্ধারণের জন্য। বয়স নির্ধারণের বিষয়টা একটু বলি, সেটা হচ্ছে যেমন এখন প্রায় দেখবা তোমরা জীবাশ্মগুলোর বয়স নির্ধারণ করে যে 500 বছর, 1000 বছর, 5000 বছর আগে এটা এই ছিল, এই ছিল। ডাইনোসরের যে ডিম পাওয়া যায় বা ওই যে
কঙ্কাল এইগুলো যে পাওয়া যায় সেগুলোর বয়স নির্ধারণ করা হয় এই কার্বন 14 আইসোটোপের সাহায্যে, এই আইসোটোপটির সাহায্যে। কিভাবে? যেমন প্রত্যেকটি জীবের মধ্যেই কিন্তু কার্বন থাকে, আমাদের শরীরেও কার্বন আছে। তো কার্বন 14 আইসোটোপ এটা বিভিন্ন রকমভাবে আমাদের শরীরে প্রবেশ করে যতদিন আমরা জীবিত আছি, কিন্তু কোনো মৃত প্রাণীর শরীরের মধ্যে কার্বন 14 আইসোটোপ আর ঢোকার কোনো সুযোগ থাকে না। তো একটি প্রাণীর মধ্যে বা একটি জীবের মধ্যে কতটি 14 আইসোটোপ থাকবে সেটা নির্দিষ্ট বলতে মোটামুটি একটা অনুমান করা যায় যে এতটি থাকবে। যেমন মনে করি আমরা 50টি, একজন মানুষের মধ্যে 50টি আইসোটোপ থাকে সাধারণত। তো যদি কার্বন 14 আইসোটোপের আবার অর্ধায়ু আছে, যে অর্ধায়ু যদি আমরা ধরে নিলাম 200 বছর, তো এখন একটি কঙ্কাল পাওয়া গেল, সেই কঙ্কালের মধ্যে কার্বন 14 আছে 25টি, মানে অর্ধেক। স্বাভাবিকভাবে থাকার কথা ছিল 50টি, আছে 25টি। তাইলে কত বছর অতিক্রম হলো? 200 বছর। তার মানে 200 বছর আগে লোকটি জীবিত ছিল বা মারা গেছে, ওইভাবে এটার বয়স নির্ধারণ করা হয়। আর সাবধানতার বিষয় হচ্ছে, অনেক সাবধানতা থাকতে হয়। একটু আগেই বললাম যে আইসোটোপের বা তেজস্ক্রিয় আইসোটোপের যদি নিয়ন্ত্রিত বা পরিকল্পিত ব্যবহার করা না হয়, তাহলে যে ব্যবহার করতেছে তারই সবচেয়ে বেশি ক্ষতি হয়, এবং যেইখানে ব্যবহার করা হচ্ছে তারও ক্ষতি হবে। তো এই ক্ষেত্রে আমরা যাদের কথা বলতে পারি, যে সকল আগের বিজ্ঞানী ছিল, মাদাম কুরি, এই যে এরা নিজেরা তেজস্ক্রিয়তা নিয়ে অনেক গবেষণা করছে, কিন্তু নিজেরাই এই তেজস্ক্রিয়তার শিকার হয়ে রোগগ্রস্ত হয়ে মারা গেছে। তাহলে তেজস্ক্রিয়তার ক্ষেত্রে ব্যবহারটা অত্যন্ত সেফলি করতে হবে, সাবধানতার সহিত করতে হবে। তো এরকম অনেক বিজ্ঞানীদের ইতিহাস আছে যারা তেজস্ক্রিয়তার শিকার হয়েছে, কারণ তখনকার দিনে বিষয়টা এত তারা নিজেরাও জানতো না যে এটার এফেক্ট যে এত কাছে হইতে পারে। তো আমরা বিভিন্ন ক্ষেত্রে তেজস্ক্রিয়তা থেকে দূরে থাকবো, বা বর্তমানেও এখন অনেক পরীক্ষা নিরীক্ষা আছে যেই ক্ষেত্রে তেজস্ক্রিয়তা, এক্স-রে বা এই ধরনের রেডিয়েশনগুলো দিয়ে করা হচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো থেকেও আমরা সাবধান থাকব, নিরাপদে থাকার চেষ্টা করব, ব্যবহার করলেও সেগুলোকে নিরাপদভাবে ব্যবহার করার চেষ্টা করব। তো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। তো এতক্ষণ ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো সবাই।